প্রেস ক্লাবে, এটা হচ্ছে 2002 সালের ঘটনা। আমি প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করব। সেই প্রেস ক্লাবে প্রেস কনফারেন্সে আজকের যারা জামাত রাজাকার তাদের সঙ্গে আমি একা ব্যক্তিগতভাবে তখন যুদ্ধ করে এসেছি, আপনাকে আজকে জানাচ্ছি এটা। আমাকে তারা প্রেস কনফারেন্স করতে দেবে না, আমি ভারতবর্ষ থেকে গেছি এবং তারা নাকি তাদের বক্তব্য ভারতবর্ষ আমাদের শত্রু দেশ, আপনাকে আমরা এখানে করতে দেব না। আমি সেই সময় বিএনপি সরকার যেখানে জামাত তারা সাপোর্ট দিয়েছে তাদের সামনে লড়াই করে একা সেই প্রেস কনফারেন্স করে এসেছি এবং তার প্রতিবাদ করে এসেছি। 2003-এর ঘটনা, 4-এর ঘটনা, চিটাগংয়ে আমার একটা অফিস ছিল সিটি স্টাইল মোড়ে, সেখানে আমি একটা প্রেস কনফারেন্স করি চিটাগং প্রেস ক্লাবে। একটি পেশেন্ট থেকে মারা যায় কলকাতায়, আমি যে হসপিটালের দায়িত্বে ছিলাম। পেশেন্টের বয়স ছিল 78 ইয়ার্স। পেশেন্টের বাড়ির লোক তারা আমাকে মারার জন্য প্রায় 150 লোক, ওখানে এরকম ওপেন আর্মস অ্যান্ড অ্যামুনিশন পাওয়া যায় যেখানে আরাকান চলছে এখন, নিয়ে এসে আমাকে মারতে আসে। এবং সেখানে যারা আওয়ামী লীগের ছিল এবং বেশ কিছু হিন্দু ছিলেন, আমি সেই প্রসঙ্গে আসছি বাংলাদেশি হিন্দুদের, তারা এসে প্রতিবাদ করেন যে যদি আজকে ওনাকে মারা হয় তাহলে কিন্তু ভারত ছেড়ে কথা বলবে না, উনি কিন্তু আমাদের বৈধ ভিসা নিয়ে এসছেন এখানে। আমি তখন একটা কথাই বলেছিলাম, আমার গায়ে যদি কেউ হাত দেন তাকে আমি মেরে তারপর মরবো, যা কে বাপের বেটা আছেন আমার গায়ে হাত দিয়ে দেখা। তার পরিপ্রেক্ষিতে কারো হিম্মত হয়নি। আমি সেখান থেকে সেই অফিস পরবর্তীকালে বন্ধ করি, যদিও চলেনি সেখানে। এই 3টে ঘটনা আমি প্রধানত বললাম। এবারে আমি আসছি বাংলাদেশের হিন্দুদের উদ্দেশ্যে। আমি বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে গ্রামে ঘুরে ঘুরে দেখে এসেছি নিজের চোখে হিন্দুদের কি করুণ পরিণতি, যেটা রক্তিম বলছিল। কোথায় রক্তিম? হ্যাঁ, যেটা ও বলছিল আমি নিজের চোখে দেখে এসেছি প্রত্যেকটা হিন্দু বাড়িতে। আপনারা বিশ্বাস করবেন না, আপনারা যারা মায়েরা বোনেরা আছেন, ওখানে যখনই একটা বাচ্চা মেয়ে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে ঢোকে, টিনেজ পিরিয়ডে, বাবা মায়ের ভীষণ চিন্তা হয়ে যায় এই বাচ্চাটাকে আমি আর কতদিন পর ইন্ডিয়াতে পাঠাতে পারবো। কি আমি ভুল বলছি? এর জন্য প্রত্যেক হিন্দু পরিবার থেকে তারা কি করে, একটা বিকল্প ব্যবস্থা করে। আত্মীয় স্বজন এসে কলকাতা বা ইন্ডিয়াতে যে কোনো জায়গাতে রেখে দিয়ে চলে যায়। নিজের চোখে আমি দেখে প্রত্যেকটা গ্রামের, শহর ছেড়ে দিন আপনি, ঢাকা, চিটাগং, খুলনা, বরিশাল, যেগুলো আছে গ্রামগুলো যদি যান তাহলে করুণ পরিণতি দেখলে আপনারা ভাবতে পারবেন না। এবার আর একটা প্রসঙ্গে আসছি, রক্তিম একটু ছুঁয়ে গেছে বিষয়টা। 1946-এর পরে যখন গ্রেট ক্যালকাটা হয়েছে, নোয়াখালী হয়েছে, যত হিন্দু পলায়ন এখানে হয়েছে এবং একই সাথে মুসলিম পলায়ন হয়েছে। পরবর্তীকালে আমি সবাইকে বলছি না, কিছু কিছু বলছি, তারা কিন্তু আর ফিরে কখনো দেখেন নিজের যারা থেকে গেল তা আমাদের দায়িত্ব কর্তব্য তাদের জন্য থাকবে না। আমি যে রাজনীতিতে বিশ্বাস করি আর না করি, যারা ওখান থেকে এসছেন বামপন্থী রাজনীতিবিদের 75% আজকে ওপার বাংলার মানুষ, তারা যখন এখানে সরকার গঠন করেছেন, ক্ষমতা দখল করেছেন, একটা দিনের জন্য এই বিধানসভায় একটা বিধান এনেনি তারা যে বাংলাদেশের হিন্দুদের জন্য আমরা কিছু করে যাই। প্রত্যেকে তাদের সম্পত্তি, ইভেন তারা ফিরে এসে তাদের বাদ কাগজের সম্পত্তি পর্যন্ত আটকে রাখতে পারেনি। সে আপনি জ্যোতিবাবু বলুন, বুদ্ধবাবু বলুন, অনিল বিশ্বাস, বিমান বোস, আমি নাম ধরে বলে দিচ্ছি, আবার কোনো বিধানে বলতে। আজকে জ্যোতিবাবু বাড়ি আমি নিজে গিয়ে রেখে এসেছি, আটকাতে পারিনি। আজকে সূর্য সেন মাস্টারদা, যে সূর্য সেন মাস্টারদা ওই বাংলাদেশকে আজকে তখন অবিভক্ত ভারতবর্ষ ছিল, তাদেরকে রক্ষা করার জন্য প্রাণ বলিদান করেছে। আমি নিজে ফুলের মালা নিয়ে গেছিলাম সূর্য সেন মাস্টারদা বাড়িতে গিয়ে আমি মাল্যদান করব। সেই বাড়ির কোনো অস্তিত্ব নেই, সেখানে সমস্ত মুসলিম পরিবার সেখানে দখল করে বসে আছে। আপনারা ভাবতে পারেন আজকে তারা ওই মৌলবাদীরা বড় বড় কথা বলছে। এবার আমি দয়া করে আপনাদের উদ্দেশ্যে 2-4টে কথা বলছি, একটু যদি কাইন্ডলি যারা আজকে সমবেত আমার সনাতনী ভাই বোনেরা, দাদারা, দিদিরা এসছেন, একটু উঠে দাঁড়ান না প্লিজ। আর কত পালাবেন? আর দুদিন না, একটু বলতে দিন, একদম। আর কত পালাবেন? আফগানিস্তান থেকে পালিয়েছেন, ছেড়ে দিয়ে এসছেন। আমি সবাইকে বলছি, আমি না এটা সনাতনী বলছি, ওটার চেষ্টা করি, সনাতনীদের বলছি আমি। সনাতন ধর্ম আফগানিস্তান ছেড়েছে, পাকিস্তান ছেড়েছে, বাংলাদেশ ছেড়ে এসছি সব। এবার কি হচ্ছে? পশ্চিমবঙ্গ এবার ছেড়ে পাবো আমরা? এবার ভাবুন
লড়াই আমাদেরকে করতে হবে, কেউ আমাদের জন্য লড়বে না, নিজের লড়াই নিজেই লড়াই উদ্ধার করতে হবে। যেমন কুকুর সেরকম কুকুর হতে দিতে হবে তাদেরকে। এই মৌলবাদী শত্রুর বিরুদ্ধে আমাদের সবাইকে, শান্তিপ্রিয় মানুষকে এগিয়ে এসে লড়াই করতে হবে, আর থেমে থাকলে চলবে না। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন। আর সমস্ত পৃথিবীর সমস্ত সনাতনদের একটাই উদ্দেশ্য আমি বলছি, একত্রিত হন, প্রতিবাদ করুন, লড়াই করে তুলুন, আর ভদ্রতা দেখিয়ে লাভ নেই। ধন্যবাদ। আর আপনাকে টাইম দেওয়ার জন্য ধন্যবাদ। আমার বন্ধু প্রতিম জয়দীপ আমাকে সময় দিয়ে তার জন্য ধন্যবাদ। আর এখানে যারা আছেন উপস্থিত মিলনরা, সবাইকে নমস্কার, ধন্যবাদ। আজকে এখান থেকে এসেছেন রবীন্দ্রবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, প্রণাম। আপনি যে লড়াই করছেন, লড়াই করুন। সমগ্র ভারতবর্ষের মানুষ সনাতনীরা আপনার সঙ্গে আছে, গোটা সমগ্র বিশ্বের সনাতনী আপনার সঙ্গে আছে, এবং সমগ্র বাংলাদেশের মানুষের সঙ্গে আছে, সনাতনী মানুষের সঙ্গে আছে। ধন্যবাদ। নমস্কার। আমাদের সভা আমরা শেষ করতে যাচ্ছি। আপনাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে, যেহেতু আমি সভার উদ্যোক্তা, তাহলে আমাকে পার্সোনালি আপনারা জিজ্ঞেস করতে পারেন, এখানে আমরা সেটার উত্তর দেবো। পরিস্থিতির অনুযায়ী সেখানে ক্রিমিনাল পৃথিবীর সমস্ত দেশে একরকম হওয়া সম্ভব। তার মানে কিছু লোক মারবে, আমরা তাদের জন্য দাঁড়িয়ে এখন এক হব। কিছু লোক তার সাথে দাঁড়িয়ে এক হবার তো কোনো প্রশ্ন নেই। তাহলে মৌলবাদীরাই তো ফ্রন্ট রানার, আমরা তো ব্যাক রানার হয়ে গেলাম। মৌলবাদী তো সব দেশে নেই, আমাদের দেশেও তো ওমর খালিদকে অ্যারেস্ট করে রাখা হয়। যদি কারণ এগেন্সটে অভিযোগ আসে রাষ্ট্রদ্রোহিতা, তাহলে সেক্ষেত্রে তাকে যখন অ্যারেস্ট করবে সেটা রাষ্ট্রযন্ত্রের আর